সৌজন্যে এসিআই কার্ডিয়াক কেয়ার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর রহলা। দর্শক, আমরা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে হাইপারটেনশন এবং তার নানা দিক নিয়ে আপনাদেরকে অনেক রকমের তথ্য দেওয়ার চেষ্টা করছি। আজ এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, প্রফেসর এবং সিনিয়র কনসালটেন্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এই বিষয়টিকে মাথায় রেখে আমরা আমাদের আজকের এই আয়োজনটি করেছি। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে নিয়ে আপনার কাছে শুরুতেই জানতে চাই যে এইবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন এবং ঠিক কী কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে আমাদের দেশে এবং পুরো পৃথিবীতে, এ ব্যাপারে যদি বলতেন। ধন্যবাদ। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে আসলে একটা বিশেষ দিন, যেটা সারা দুনিয়াতেই প্রায় 85টার মতো অর্গানাইজেশন এটা ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগের ব্যানারে এই দিবসটা পালন করে আসছে 2005 সাল থেকে। 2005 সালে প্রথম পালিত হয়েছিল 14ই মে, এরপর 2006 সাল থেকে এটা 17ই মেতে পালিত হয়ে আসছে। এটা এমন একটা দিন যেদিন আমরা ওই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ সম্পর্কে মানুষকে সচেতন করি। আমরা ডাক্তাররা, হেলথ কেয়ার যারা আছি সবাই মিলে আমরা এই সচেতন করি মানুষকে যে উচ্চ রক্তচাপ বলতে একটা সাইলেন্ট কিলার আছে এবং সেটা সম্পর্কে আপনার আমার সবার সতর্ক থাকা উচিত। তো এইটার এবারে প্রতি বছরই এক একটা প্রতিপাদ্য থাকে। এবারের প্রতিপাদ্য হচ্ছে যে আপনার উচ্চ রক্তচাপ মাপুন, সঠিকভাবে মাপুন, নিয়ন্ত্রণ করুন এবং দীর্ঘজীবী হন। এটা হচ্ছে এবারের প্রতিপাদ্য। তো উচ্চ রক্তচাপ আমরা জানি এটা একটা সাইলেন্ট কিলার। অন্যান্য অসুখে যেরকম সিমটম হবে, আমরা বুঝতে পারবো, লক্ষণ বুঝবো, ডাক্তারের কাছে যাব, চিকিৎসা নেব, কিন্তু এইটা এমন একটা অসুখ যেটা সাইলেন্টলি আপনার আমার শরীরে সে ক্ষতি করে যেতে থাকবে দিনের পর দিন, আমরা বুঝবো না। কিন্তু এক সময় একটা পর্যায়ে আসবে যখন এর কমপ্লিকেশান তৈরি হবে, জটিলতা তৈরি হবে, তখনই এটা ধরা পড়বে, অথবা অন্য কোনো কারণে আপনি চিকিৎসকের কাছে যাবেন, তখন এটা ধরা পড়বে। উচ্চ রক্তচাপ নিয়ে যেটা আপনি বলছিলেন যে এটা একটা সাইলেন্ট কিলার এবং উপসর্গ আসলে সেই অর্থে অনেক সময় দেখা যায় যে কেউ বুঝতে পারেন না বা ধরা পড়ে না। সেক্ষেত্রে যদি কেউ দীর্ঘদিন এই ধরনের উচ্চ রক্তচাপে ভুগতে থাকেন, যেখানে আসলে উনি কোনো চিকিৎসা নিচ্ছেন না, উনি হয়তো কিছু বুঝতেও পারছেন না, পরবর্তীতে এই দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপের ফলে কী কী ধরনের কমপ্লিকেশন দেখা যেতে পারে? আমি যদি প্রথমেই বলি উচ্চ রক্তচাপটা আসলে কেন হয় বা কিভাবে হয়। যেমন আমাদের সেন্ট্রালি কাজ করে হার্ট সারা শরীরে ব্লাড পাম্প করে। এই পাম্প করার জন্য তার একটা ফোর্স দরকার এবং একটা নেটওয়ার্ক দরকার। সেই তার সার্টেন একটা ফোর্সে পাম্প করে। সেই নেটওয়ার্কটা হচ্ছে যেটা বলি আমরা ধমনী। সেই ধমনীগুলো হচ্ছে এটির গায়ে মাংসপেশি থাকে এবং আরও কিছু টিস্যু থাকে। এবং এই ধমনীটা এরকম, আমরা যখন পানি ফোর্স করি, একটা পাইপের ভিতর দিয়ে যায়, সেই পাইপটা থাকে একটু কি বলবো, রিজিডিটি কম থাকে, ফুলে আবার চুপসায়, এরকম হতে পারে। তো হার্ট যখন পাম্প করে সেই রক্তনালী দিয়ে যখন রক্তটা যায়, একটা চাপ অনুভব হয়। সেই চাপটা একটা সীমারেখা আছে যে এই সীমারেখা যাবে। বেশি হলে সেই পাইপটা ফেটে যেতে পারে, কম হলে সেই ফ্লোটা ঠিকমতো হবে না। তো উচ্চ রক্তচাপ হচ্ছে এমনই, যেটা নির্দিষ্ট করা ছিল যে চাপটা ধমনীর গায়ে হবে, তার চেয়ে বেশি হবে। কেন হবে? ওই পাইপটা যদি কোনো কারণে রিজিড হয়ে যায়, অর্থাৎ তার রাবারি যে টেন্ডেন্সি ছিল সেটা নাই, রিজিড হয়ে গেল। কেন রিজিড হবে? সেখানে কিছু ময়লা জমতে পারে, যেটা আমরা বলি অ্যাথারোস্ক্লেরোসিস এই জাতীয়, অর্থাৎ চর্বি এবং অন্যান্য ম্যাটেরিয়াল জমে। তো এই পর্যায়ে একটা তো হচ্ছে যে রিজিড, এবং সেই রিজিডের উপর দিয়ে ব্লাড যাচ্ছে, একটা ফোর্স এক্সার্ট করছে, আর এক সময় হবে এই ফোর্সটাই এই রক্তনালীর গায়েও ক্ষতি করতে পারে। এবং সেই রক্তনালী আমাদের ব্রেইনে আসছে, চোখে আসছে, হার্টে আছে, কিডনিতে আছে, সারা শরীরে আছে। তো উচ্চ রক্তচাপ যখন অর্থাৎ সীমার বাইরে চলে যাবে রক্তের চাপটা, তখন সেটা ব্রেইনে ক্ষতি করতে পারে। কী ক্ষতি করতে পারে? সেখানে বেলুনের মতো ফুলে যেতে পারে রক্তনালী, ফুলে যে ফেটে যেতে পারে চাপ সহ্য করতে না পেরে, তখনই হবে স্ট্রোক। তারপরে এই চোখে ক্ষতি করতে পারে, চোখের রক্তনালীগুলোকে নষ্ট করে দিতে পারে। হার্টে ক্ষতি করতে পারে। কী করতে পারে? সেখানেও রক্তনালী আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে, তখনই হয় হার্ট অ্যাটাক।
একইভাবে কিডনির ক্ষতি করতে পারে, কিডনিকে অকেজো করে দিতে পারে, তারপরে হাতে পায়ের রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে, সেখানেও ক্ষতি করতে পারে, তখন গ্যাংগ্রিন তৈরি হতে পারে। কাজেই রক্তনালী ধমনী যে সব জায়গায় আছে শরীরে, সব জায়গায় সে ক্ষতি করতে পারে। এই যে দীর্ঘমেয়াদী কমপ্লিকেশনগুলোর কথা আপনি আমাদেরকে বললেন, যদি রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকে এবং কেউ যদি নিয়ন্ত্রিত একটি জীবনযাপন করেন, রক্তচাপকে উনি নিয়ন্ত্রণে রাখেন, সেক্ষেত্রে কি কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে কিনা? সেই ক্ষেত্রেও কিছুটা থাকতে পারে, কিন্তু তবু অনেকাংশে কমে যাবে। এই জন্যই উদ্দেশ্য হচ্ছে যে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যেটা আপনি একেবারে শুরুতেই বলছিলেন যে অনেক ক্ষেত্রেই উপসর্গ বোঝা যায় না, এটি একটি সাইলেন্ট কিলার। সেক্ষেত্রে আপনি কি ধরনের পরামর্শ আপনারা দেন? কতদিন পর পর রক্তচাপটা মাপতে হবে এবং কারা মাপবেন? এখন সবাই আসলে কি নিজেদের রক্তচাপ কিছুদিন পর পর মাপবেন কিনা, কি পরামর্শ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রক্তচাপ আমরা বুঝি না, অনেক সময় আমরা মাপার প্রয়োজনীয়তাও বোধ করি না। বিং ডক্টর, আমি নিজেও সেটা অনুভব করি না যে আমার রক্তচাপ মাপতে হবে। তো সেই ক্ষেত্রে অ্যাডাল্ট অর্থাৎ 18 বছরের পর থেকে এটার বাড়ার প্রবণতাটা থাকে, বিশেষ করে এই মেলদের বেলায়, কিছু কিছু ক্ষেত্রে ফিমেলদের বেলায়, আবার কিছু কিছু অন্যান্য রিস্কে যেরকম আছে ডায়াবেটিস বা অন্যান্য অসুখ বিসুখ আছে, তাদের বেলায় উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতাটা বেশি থাকে। কাজেই এটা যাদের রক্তচাপ স্বাভাবিক অর্থাৎ 120/80 এর নিচে, তারা অন্তত 1 বছর বা 2 বছর পর পর মাপবেন। এবং আর যাদের এর উপরে আছে অথচ উচ্চ রক্তচাপ না, মাঝামাঝি আমরা যেটা বলি, সেই অবস্থায় ঝুঁকির মধ্যে যারা আছেন তাদেরও অন্তত পক্ষে বছরে একবার মাপা উচিত। আর যাদের এস্টাবলিশড রক্তচাপ আছে, এটা ডিপেন্ড করবে তার ফিজিশিয়ান কত ফ্রিকোয়েন্টলি তাকে মাপতে বলেন। সেটা সপ্তাহে হতে পারে, মাসে হতে পারে, সেটা বাড়িতে হতে পারে, কিংবা কোনো চিকিৎসকের কার্যালয়ে হতে পারে। সেই ফ্রিকোয়েন্সিটা ঠিক করে দেবেন ওনার চিকিৎসক। কোন বয়সের পর থেকে আসলে এই সচেতনতাটা থাকা জরুরি? এটা 18 বছরের পর থেকেই এই সচেতনতা থাকা উচিত, যদিও বাচ্চাদেরও কিছু কিছু ক্ষেত্রে এটা থাকে। উচ্চ রক্তচাপ হতে পারে, কিন্তু 18 পর থেকে সবাইকে এই ব্যাপারে একটা ধারণা রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই মনে করেন যে 40 বা 50 বছর হলে তাদেরই আসলে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে এবং তার আগ পর্যন্ত ওনারা খুব একটা গুরুত্ব দেন না। এই বিষয়টি কি আসলে আপনারা? ডেফিনেটলি 40-এর পরে প্রবণতাটা বেশি বাড়ে, তার আগেও যে হবে না এরকম না। যেমন সেকেন্ডারি হাইপারটেনশন যাদের হয়, যেমন আমি ভূমিকাতে বলে রাখি যে প্রাইমারি হাইপারটেনশন হচ্ছে যে কোনো কারণ অ্যাপারেন্টলি জানা যায়নি, অথচ বংশগত কিছু এই টেন্ডেন্সি থাকতে পারে, অথবা স্থূলতা বা অন্য কোনো রিসপেক্ট রিলেটেড থাকতে পারে। তাদের যদি এরকম থাকে তাদের একটু ঘন ঘন মাপতে হবে, বুঝতে হবে। আর সেকেন্ডারি হচ্ছে যে অন্য কোনো কারণে, যেমন কিডনির অসুখ আছে, কিডনির রক্তনালীর অসুখ আছে, হরমোনাল কোনো কারণ আছে, এইসব ক্ষেত্রে তাদের উচ্চ রক্তচাপ আর কম বয়সে হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে উচ্চ রক্তচাপের সাথে হার্ট অ্যাটাক, এই দুটোকে এক করে ফেলে এবং আসলে ঠিক বুঝতে পারে না যে হার্ট অ্যাটাক হলে কি আসলে তার হাইপারটেনশন থাকবে কিনা, বা হাইপারটেনশন থাকলে তার হার্ট অ্যাটাক হবে কিনা। এই ব্যাপারের মধ্যে আসলে কি ধরনের রিলেশন আছে, আদৌ আছে কিনা, এবং কি কি তথ্য আমাদের দর্শকদের জানা উচিত বলে আপনি মনে করেন? হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপ দুটো ভিন্ন জিনিস। উচ্চ রক্তচাপ সে কোনো সিমটম প্রডিউস করবে না, ইউজুয়ালি না, আনলেস এটা খুব বেশি হয়ে গেল তখন। আর হার্ট অ্যাটাকটা হচ্ছে অন্য জিনিস, সেটা হচ্ছে হার্টের রক্তনালী যখন বন্ধ হয়ে যায় তখন বুকে ব্যথা হবে, অথবা শ্বাসকষ্ট হবে, অথবা রুগী তাৎক্ষণিক মারা যেতে পারে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। তো সমস্যাটা হয় হার্ট অ্যাটাক না স্ট্রোক। মানুষ ভুল করে ওইটার মধ্যে, যে হার্ট অ্যাটাকের রুগী স্ট্রোক বলে যে এই রুগীটার স্ট্রোক হয়েছিল, অথবা স্ট্রোক মনে করে হার্টের হাসপাতালে নিয়ে আসছে। আসলে স্ট্রোক হচ্ছে ব্রেইনের অসুখ। ব্রেইনের রক্তনালী যখন বন্ধ হয়ে যায় বা ছিঁড়ে যায় তখন যে অসুখটা হয় সেটাকে আমরা বলি স্ট্রোক। আর হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের রক্তনালী যখন বন্ধ হয়ে যায় তখন হার্ট অ্যাটাক। কিন্তু মূলত দুইটারই প্যাথোলজি, যেটা আন্ডারগ্রাউন্ড কজ একই রকম মেকানিজম, কিন্তু প্রকাশটা ভিন্ন। আমরা বিস্তারিত আরও শুনবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডের এই বিশেষ আয়োজনে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে আপনারা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডের বিশেষ আয়োজন দেখছেন। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজার রাহলা। আজকে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, প্রফেসর এবং সিনিয়র কনসালটেন্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল।
আরও একবার আপনাকে ধন্যবাদ দিতে চাই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং হাইপারটেনশন নিয়ে আমাদের দর্শকদেরকে এত কিছু জানানোর জন্য। বিরতিতে যাবার আগে আমরা স্ট্রোক এবং হার্ট অ্যাটাক নিয়ে আপনার কাছ থেকে শুনছিলাম যে তার সাথে আসলে হাইপারটেনশনের কতটুকু যোগাযোগ আছে। অনেকগুলো ভুল ধারণা নিয়ে আমাদের সাধারণ মানুষরা চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা যখন তারা নিচ্ছেন তখনও কিছু কিছু ভুল হয়ে যায়। যেমন অনেকেই কোনো একটি উপসর্গ দেখা দিলেও ওনারা যখন ডাক্তারের কাছে যাচ্ছেন ওনাকে হয়তো ওষুধপত্র দেয়া হলো ঠিকমতো ডায়াগনোসিস করার পর, এবং ওনারা যখন একটু ভালো ওষুধ খাওয়া শুরু করলে যখনই ওনারা একটু ভালো বোধ করছেন তখন দেখা যাচ্ছে ওষুধটা বন্ধ করে দিচ্ছেন। ওনারা ধরেই নেন যে যখন আমি একটু ভালো ফিল করব তখন আমি আসলে আর ওষুধটা খাবো না। এই ব্যাপারে আসলে আপনাদের কি বলার আছে? আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আগের প্রশ্নের আমি আরেকটু যোগ করতে চাই। সেটা হচ্ছে যে হাইপারটেনশন যদি থাকে কারো, তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রায় 3 গুণ বেড়ে যায়, এমআই হওয়ার সম্ভাবনা, এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রায় 7 গুণ বেড়ে যায়। তো এটা হচ্ছে অর্থাৎ হাইপারটেনশন পজিটিভ ফ্যাক্টর হিসাবে কাজ করে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের। আর যেটা বললেন যে মানুষের আসলে আমাদের কাছে যখন রোগীরা আসে তখন দেখা যায় যে রক্তচাপ আমরা যখন মাপার পরে অনেক বেশি পাওয়া যায়। হয়তো সে অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ খাচ্ছে, তারপরে তার কন্ট্রোলে নাই। তো আমরা যখন জিজ্ঞেস করি যে আপনি লাস্ট ওষুধ কি ঠিক মতো খাচ্ছেন, হ্যাঁ স্যার খাচ্ছি। লাস্ট ওষুধটা কবে খাইছেন? 2 দিন আগে। যে কেন? যে আপনার কাছে আসবো এখন কেমন হলো সেটা বোঝার জন্য। এটা হচ্ছে একটা সম্পূর্ণ ভুল ধারণা। তো আমার কাছে যখন আসলো বা ডাক্তারের কাছে যখন আসলো, তার যে হাইপারটেনসিভ যে ওষুধ খাচ্ছে তার ওষুধ খাওয়া অবস্থায় আসলে আমরা অ্যাসেস করতে পারি যে তার এই ওষুধ তার জন্য অ্যাডিকুয়েট কিনা, তা এটা চেঞ্জ করতে হবে কিনা। এটা একটা মারাত্মক ভুল। তারপরে আরেকটা ভুল যেটা করে অনেক সময় স্যার আমি ওই ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলল আপনার তো প্রেশার এখন কন্ট্রোলে আছে, আপনার আর খাওয়ার দরকার নাই। ডাক্তারকে যে ওই দোকানদার অথবা গ্রাম্য ডাক্তার। তো এই ধরনের ভুল ধারণাগুলো মানে স্যার অনেকেই বলে স্যার এটা তো আর খাওয়া লাগে না, ওষুধ ঠিক হয়ে গেলে আর খাওয়া লাগে না, অনেকেই বলে যে অনেকে এটাকে যে ওই অমুক বলছে। তো অনেকে কি ডাক্তার আপনাকে তো এইভাবে তারা বলতে পারে না। আপনাকে যে পরামর্শ দেওয়া হয়েছে সেটা আপনার মেনে চলা উচিত এবং এটা করা উচিত। তো এই ধারণাগুলো ভুল ধারণাগুলো কাজ করে, এই জন্যই অনেক সময় দেখা যায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু নিয়ন্ত্রণে রাখতে গেলে আসলে যেই সময় মতো যেইভাবে ডোজটা দেওয়া হচ্ছে সেটাকে আসলে কন্টিনিউ করতে হবে। যদি আবার উনারা ডাক্তারের কাছে আসেন এবং তখন যদি আবারও মেপে অন্য কোনো পরিবর্তন করতে হয় সেটা না হলে তাকে পরিবর্তন করতে হবে। কেউ কেউ দেখা যায় যে তারা ওষুধপত্র খাচ্ছেন, হয়তো নিয়মিতই খাচ্ছেন, তারপরও হঠাৎ করে কোনো কোনো সময় অনেক বেশি বেড়ে গেল। সেক্ষেত্রে আসলে কী ধরনের পরামর্শ? উনি বাড়িতে আছেন, সেটা হয়তো উনি কোনো একটা কারণে অনেক বেশি উত্তেজিত হয়ে যেতে পারে বা অন্য যে কোনো কারণে স্ট্রেস থাকতে পারে, সেক্ষেত্রে আসলে ওনারা কি করবেন বাড়িতে পরবর্তীতে ডাক্তারের কাছে আসার আগ পর্যন্ত? সেটা ওই উত্তেজনা তো অবশ্যই পরিহার করতে হবে, যে কোনো ধরনের স্ট্রেস পরিহার করতে হবে। রেস্ট, এডিকুয়েট তার স্লিপ, ঘুম হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রেই দেখা যায় হাইপারটেনসিভ রোগীদের যেটা আমরা অনেক সময় খেয়াল করি না, সেটা হচ্ছে যে আপনার রাতের ঘুমটা কেমন হয়। স্যার ঘুমটা তো প্রায়ই ভেঙে যায়। যে কেন ভেঙে যায় বলতে পারেন না, স্যার আমি ঘুম ভেঙে যায়। যদি স্লিপ পার্টনারকে জিজ্ঞেস করা উনি কি রাতে নাক ডাকেন, হ্যাঁ স্যার জোরে জোরে নাক ডাকেন, এবং নাক ডাকতে ডাকতে ঘুম ভেঙে যায়। এটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এইসব রোগীদের রক্তচাপটা খুব ফ্ল্যাকচুয়েট করে। তার মানে হচ্ছে তার স্লিপ প্যাটার্ন ঠিক নাই, তার অবস্ট্রাকশন হচ্ছে, রাতের বেলায় অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, এবং এতে করে তার হার্টের অসুখের সম্ভাবনাও বেড়ে যায়, স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়, এই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না। তখন আমাদের চিকিৎসার দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করতে হয়, যে তার এই অবস্ট্রাকশন কেন হচ্ছে সেটা ইভ্যালুয়েট করতে হয়, আর ওষুধ কিছু চেঞ্জ করে দিলে সেটা ঠিক হয়ে যায়। এবং তখন কি ওনারা যদি এরকম হঠাৎ করে বেড়ে যায় বাড়িতে থাকা অবস্থায়, উনি হয়তো ওই দিন বা তার পরের দিন উনি হয়তো ডাক্তারের কাছে আসতে পারছেন না, সেক্ষেত্রে ওনারা যে ওষুধটা ওনারা খাচ্ছিলেন সেটারই কি ওনারা অনেকে ভাবেন তাহলে আজকে একটার বদলে 2টা খেয়ে ফেলি? এই ব্যাপারে আসলে আপনারা কি পরামর্শ দেন? এটা আসলে ভুল ধারণা। সেই ক্ষেত্রে যদি ঘুম ঠিক মতো না হয়, হয়তো স্লিপিং পিল সেটা খেতে পারেন। অ্যাংজাইটিটা পরিহার করার জন্য যে ব্যবস্থা সেটা নিতে পারেন। ডাক্তারকে প্রয়োজনে ফোন করতে পারেন যে আমার তো এই অবস্থা হলে আমি কি করব। আর মাপাটাও সঠিক ছিল কিনা, কে মাপলো, কিভাবে মাপলো, কোন কন্ডিশনে মাপলো, সেটাও একটা বড় ফ্যাক্টর। এবং সেটা মাথায় রেখে ওষুধ আসলে বেশি করে খাওয়ার ঠিক না, ঠিক হবে না, সেটা উনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
সাধারণ জীবনযাত্রায় যখন একজন মানুষ থাকে উনি ওনার সাধারণ যে কাজকর্মগুলো করছে এবং আমরা আশা করি যে ওষুধ দিয়ে ওনার উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকবে। হঠাৎ করে এরকম হতে পারে যে কোনো একটা সিচুয়েশন এমন আসলো যেখানে ওনাকে হয়তো একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে, অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বেশি গরমেও কারো কারো উচ্চ রক্তচাপ আরও রক্তচাপ বেড়ে যেতে পারে। এই ধরনের সিচুয়েশনগুলোতে ওনারা কিভাবে নিজেদেরকে হ্যান্ডেল করবেন বা কিভাবে আগে থেকে সাবধান থাকবেন, এ ব্যাপারে কি পরামর্শ দেন? এটা হচ্ছে যেমন গরমে এখন ইদানিং যেটা হচ্ছে বেশি গরম পড়েছে, এই গরম অবস্থায় প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনার চেয়ে কমে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এক্সেসিভ সোয়েটিং হচ্ছে, সেক্ষেত্রে তাকে পানি খেতে হবে, যথেষ্ট পরিমাণ পানি খেতে হবে। তার যে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা এটাকে অ্যাভয়েড করতে হবে। তার অত্যধিক পরিশ্রমের কাজ যেটা একেবারে না করলেই চলে না, সেটা মানে সেই ব্যাপারে তাকে সতর্ক থাকতে হবে। নিয়ন্ত্রণে থাকলে আসলে উচ্চ রক্তচাপটাও নিয়ন্ত্রণে থাকতে পারে। লাইফস্টাইল নিয়ে যদি আমাদের দর্শকদেরকে কিছু বলতেন, যে আমরা কিন্তু এক্সারসাইজকে প্রমোট করতে চাই বা সবাইকে জানাতে চাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে, খাবার দাবার ওনারা কেমন খাবেন, কিভাবে খাবেন, এই ব্যাপারগুলো যদি একটু বলতেন। ডেফিনেটলি শুধু ওষুধ দিয়ে আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করব, এটা একটা ভুল ধারণা। তার প্রাথমিক পর্যায়ে হচ্ছে তার জীবনযাত্রাটাকে নিয়ন্ত্রিত করতে হবে। তার চলাফেরা, তার খাবার দাবার, খাবারের প্যাটার্ন, এগুলোকে পরিবর্তন করতে হবে। যেমন তার হাঁটার অভ্যাস, এটা আমাদের অনেকেরই নাই, হাঁটার জায়গা নাই, সময় নাই, অনেক কিছু আমরা অজুহাত দেখাই, কিন্তু এই হাঁটাটা রুটিন একটা প্র্যাকটিস করতে হবে, হাঁটতে হবে। অ্যাডাল্টদের বেলায় হাঁটাটাই হচ্ছে ব্যায়াম, মানে সবচেয়ে ভালো ব্যায়াম। পারলে অন্য ব্যায়ামও অ্যারোবিক এক্সারসাইজ করবে, এটা নিয়মিত অভ্যাস রাখতে হবে। খাবার দাবারের বেলায় একটু সতর্ক থাকতে হবে। যেমন আমি সবসময় রুগীদের বলি, লবণ কম খাবেন, ব্র্যাকেটে লিখে দেই তরকারিতেও কম দেবেন। অর্থাৎ আমাদের বাঙালি খাবারে আমরা যে লবণ খাই, সেই লবণটা কিন্তু মানে গবেষণায় দেখা গেছে 3-4 গুণ বেশি খাই। আমাদের শরীরে যতটুকু দরকার, লবণ একটা খাবার, কিন্তু 3-4 গুণ বেশি খাই। লবণের মধ্যে কী থাকে? সোডিয়াম থাকে। এই সোডিয়ামটা সরাসরি প্রেশারকে বাড়িয়ে দেয়। কাজেই লবণটা যদি আমরা কাট অফ করতে পারি, লিমিটের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে প্রেশার অনেক গুণ কমানো সম্ভব। তারপরে আরেকটা আমাদের অভ্যাস যেটা নাই, সেটাকে প্রমোট করা দরকার, সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম তো আমরা বুঝবো না, কীভাবে বুঝবো? পটাশিয়াম থাকে হলো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে, অর্থাৎ ফল এবং তরিতরকারিতে। এইগুলো ফল খাওয়ার অভ্যাস আমাদের নাই, নানা কারণেই নাই। তো ফল খেতে হবে, এই ডেইলি কিছু ফল খেতে হবে। যেমন আমরা এক সময় বলতাম যেমন যে সারা বছর পাওয়া যায় কলা, ডেইলি একটা কলা খাবেন, সস্তায় পাওয়া যায়। অথবা সিজনাল ফ্রুট যেগুলো পাওয়া যায় সেগুলো খাবেন, প্রতিদিনই খাবেন, অভ্যাস রাখবেন, আস্তে আস্তে এটা বাড়াবেন। শাকসবজি পাওয়া যায়, শাকসবজি খাবেন। কাজেই এই শাকসবজি, ফল, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, এবং এই পটাশিয়াম সোডিয়ামকে নিউট্রালাইজ করলে প্রেশারটা কমে যায়। কাজে এই খাদ্যাভ্যাসটা কমাতে হবে। তারপরে হচ্ছে স্থূলতা, যেটা ওবেসিটি কমাতে হবে। এটা শুধু অলসতার জন্যই বেশিরভাগ বাড়ে, যে আমরা খাবার দাবারে স্বাস্থ্যসম্মত খাবার প্র্যাকটিস করি না, হাঁটার অভ্যাস নাই, এক্সারসাইজ করি না। এইগুলো ঝেড়ে ফেলতে হবে, ঝেড়ে ফেলে ওজন কমানো সম্ভব। বা খাবার দাবার অতিরিক্ত না খাওয়া, রিচ ফুড অ্যাভয়েড করা, এই কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করা। বিশেষ করে বাচ্চাদের বেলায় যেটা আমরা করি, ফাস্ট ফুডে অভ্যাস করে ফেলি, তাই এইটাকে বাদ দেওয়া, ছোটোকাল থেকে এই অভ্যাসটা করা, এগুলো করলে তাহলে উচ্চ রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। এরপরেও যদি কন্ট্রোল না হয়, তখন আমরা ওষুধের চিন্তা করি। এবং তারপরে এই অনেকগুলো বিষয়ে মেনে চললে আমরা আশা করতে পারি যে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। কত ভাগ রোগীর ক্ষেত্রে ওষুধ দিয়ে চিকিৎসা চলছে এবং উনি ওনার সব রকমের চেষ্টা করে যাচ্ছেন বা লাইফস্টাইলটা উনি নিয়ন্ত্রণে রেখেছেন, তারপরও আসলে ব্লাড প্রেশার ক্রমাগত বাড়তে থাকে? কত ভাগ রোগীর ক্ষেত্রে সেরকম হয় এবং তাদের ক্ষেত্রে কেন নিয়ন্ত্রণে থাকে না? মজার ব্যাপার হচ্ছে কি, শুনলে খুবই খারাপ লাগবে, সেটা হচ্ছে যে আমরা যাদের চিকিৎসা দেই, প্রতি 5 জনে 1 জন ভালো নিয়ন্ত্রণে থাকে, 4 জনেরই নিয়ন্ত্রণে থাকে না। এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার। এটা শুধু আমাদের দেশ না, উন্নত বিশ্বেও একই অবস্থা। কাজেই এইটা চেষ্টা চলছে সব জায়গায়, যে এইটাকে মানে আরও প্রমোট করার জন্যে, যে এই ওষুধের প্রতি যে লেগে থাকা, লাইফস্টাইল চেঞ্জের প্রতি লেগে থাকা, এই অভ্যাসগুলো বাড়ানোর জন্য। এই জন্যই হলো এই যে আপনি বলেন ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে বলেন, বা এইসব সচেতনতামূলক যেসব প্রোগ্রামগুলো, এই মাসটা চলছে মে মান্থ অফ মেজারমেন্ট।
আমরা পালন করছি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে। এই সারা মাস জুড়ে আমরা যারা আসছেন, ওই অ্যাটেন্ডেন্টরা আসছেন, তাদের প্রেশার মেজার করছি। এটা ওয়ার্ল্ডের অনেক দেশেই চলছে এবং এটা নিয়েও রিসার্চ চলছে। তো এই সবগুলো কার্যক্রমের উদ্দেশ্যই হচ্ছে যে এই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে আনার জন্য যত কিছু করার দরকার সেগুলোকে প্রমোট করা এবং প্রমোট করে আমরা আশা করব যে আসলে আমরা উন্নত স্বাস্থ্য পাবো। আমাদের দেশের প্রেক্ষাপটে যখন আসলে একজন রোগী উচ্চ রক্তচাপে ভোগেন, তখন উনি কোথায় ডাক্তারের কাছে যেতে পারবেন এবং কোথায় গেলে সবথেকে উন্নত যে চিকিৎসা সেটা পাওয়া সম্ভব, এবারে যদি একটু ধারণা দিতেন। যেমন আমি যদি বলি যে গ্রামের কথাই বলেন, গ্রামে এখন আমরা ওই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং গভর্নমেন্টের উদ্যোগ থেকেই একটা প্রজেক্ট চালু হয়েছে, যেটা ওই উচ্চ রক্তচাপ ডিটেক্ট করা, এটা কেমব্রিজ ইউনিভার্সিটির সহায়তায় করা হচ্ছে। যে প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্সে কিছু লোককে ট্রেনিং দেওয়া হয়েছে এবং তারা প্রেশার মাপছে, তারা কিছু ওষুধ বিনামূল্যে দিচ্ছে, দিয়ে সেইটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছে। তো এটা একটা দিক। আরেকটা হলো যেসব জায়গায় এটা নাই সেখানে এখন তো ইউনিয়ন হেলথ সেন্টার আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, সেখানে ডাক্তার পোস্টিং আছে। তো ওখানে যাবেন যারা উচ্চ রক্তচাপে ভুগছেন। আর আমাদের স্বাস্থ্যকর্মীরাও এটা চেষ্টা করছে যে ডিটেক্ট করার জন্য, যে আনডিটেক্টেড যে গ্রুপটা আছে সেটাকে ডিটেক্ট করার জন্য, একটা চেইনে নিয়ে আসার জন্য, নিয়ন্ত্রণের চেইনে নিয়ে আসার জন্য। আর অন্য কোনো কারণে যদি অসুখ বিসুখের জন্য যান এবং ডাক্তার সাহেব চিহ্নিত করলো যে আপনি উচ্চ রক্তচাপে ভুগছেন, তখন সেইখানে ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখা। প্রয়োজনে ওনারাই বিশেষজ্ঞের কাছে পাঠাবে আরও অন্য কোনো কারণ আছে কিনা, আরও নিয়ন্ত্রণের আরও অন্য কোনো ব্যবস্থা নেওয়া লাগবে কিনা। আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। আপনার কাছে একেবারে শেষ যে প্রশ্নটি করতে চাই, যে উচ্চ রক্তচাপ হলে সেটা আসলে সারা জীবন ধরেই কি নিয়ন্ত্রণ করতে হয় কিনা, একেবারে কখনো কি ভালো হয়ে যায় কিনা যখন আসলে একজন রোগীকে ওষুধপত্র আর কিছুই খাওয়া লাগছে না? এই প্রশ্নটি আসলে অনেকের মনেই থাকে। এ ব্যাপারে যদি বলতেন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উচ্চ রক্তচাপ যখন হয় এটা সারা জীবনের জন্যই অসুখ, তবে ঔষধ কম বেশি হতে পারে। যে এক সময় এমনও হয় যে ওষুধ একেবারেই কমিয়ে দেওয়া যায়। তা আর কিছু কিছু উচ্চ রক্তচাপ আছে যেগুলো সেকেন্ডারি কজ, অন্য কারণে হচ্ছে, সেই কারণটার চিকিৎসা করলে একেবারেই ওষুধ ছাড়াও চলতে পারে, কমাতে কমাতে এক সময় ওষুধ ছাড়াও চলতে পারে। তবে উচ্চ রক্তচাপ হলে এটা ধরে নেওয়া হয় যে এটা সারা জীবনেরই অসুখ। এটা আমরা যেমন খিদে লাগলে খাবার খাই, এটা এসেনশিয়াল, ওষুধটাও তার জন্য এসেনশিয়াল। কারণ আমি যদি ওষুধ না খাই, নিয়ন্ত্রণে না রাখি, তাহলে আমার ক্ষতি আরও বড় বেশি ক্ষতি হবে, যেটা পোষানো সম্ভব হবে না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে উচ্চ রক্তচাপ বিষয়টি নিয়ে এবং তার চিকিৎসা এবং সামগ্রিক অনেকগুলো বিষয় নিয়ে আমাদের দর্শকদেরকে অনেক কিছু জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এটিএন নিউজ এবং এটিএন নিউজের মাধ্যমে জনগণকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজন আজ এ পর্যন্তই। আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের কাজে লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ। সৌজন্যে এসিআই কার্ডিয়াক কেয়ার।